সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিজনেস এক্সপ্রেস। এটি অর্থনীতি ও ব্যবসা বিষয়ক অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অর্থনীতি ও ব্যবসা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরি, পাশাপাশি এসব তথ্যের বিশ্লেষণ, পর্যালোচনা এবং সফলতার কথা তুলে ধরার চেষ্টা করি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের ভিত্তিতে তার 20টি ব্রোকারেজ হাউসকে পুরস্কৃত করেছে এবং এই পুরস্কারের পাশাপাশি তারা যেটা আশাবাদ করছে যে অন্যান্য ব্রোকারেজ হাউসেও আগামী দিনে এই লেনদেনের ভিত্তিতে পুরস্কৃত হওয়ার জন্য তালিকাভুক্ত হতে পারবে। এই বাস্তবতায় আমরা যদি গত সপ্তাহের শেয়ার বাজার সম্পর্কে জানতে চাই, তাহলে চলুন আমরা গত সপ্তাহের শেয়ার বাজার সম্পর্কে জেনে আসি। গত সপ্তাহের শেয়ার বাজারে নিম্নমুখী সূচকের প্রাধান্য ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক DSEX 0.58% এবং 37.10 পয়েন্ট কমে সপ্তাহের শেষে 6336.25 পয়েন্টে দাঁড়ায়। ব্লু চিপ সূচক DS30 0.88% এবং 18.84 পয়েন্ট বেড়ে 2157.06 পয়েন্টে দাঁড়ায়। শরিয়া ভিত্তিক সূচক DSES 0.37% এবং 5.11 পয়েন্ট কমে 1382.22 পয়েন্টে দাঁড়ায়। এ সপ্তাহে গড়ে প্রতিদিন 1490 কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়। গত সপ্তাহে যা ছিল 1700 কোটি টাকা। রোববারের বাজারে 1.16% বেড়ে এ সপ্তাহের সূচক শুরু হয়েছিল। সোমবার কমে 0.34%, মঙ্গলবার কমে 0.47%, বুধবার কমে 0.36% এবং বৃহস্পতিবার কমে 0.55%। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের বিশ্লেষণ থেকে জানা যায়, আর্থিক খাতের বেশিরভাগেরই এই সপ্তাহে নেতিবাচক পরিস্থিতি ছিল। জেনারেল ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ কমে 3.66%, মিউচুয়াল ফান্ড কমে 3.46%, ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ কমে 3.24% এবং জীবন বীমা খাতে সর্বোচ্চ কমে 1.75% এবং ব্যাংক সর্বোচ্চ বাড়ে 0.71%। আর্থিক খাত ছাড়া অন্যান্য খাতেও এই সপ্তাহে নেতিবাচক পরিস্থিতি ছিল। ইঞ্জিনিয়ারিং খাত সর্বোচ্চ কমে 5.31%, জ্বালানি ও শক্তি কমে 2.09%, ফার্মাসিউটিক্যাল খাত কমে 1.36%, টেলিযোগাযোগ খাত কমে 0.12% এবং খাদ্য জাতীয় অন্যান্য খাত কমে 0.11%। এতক্ষণ আমরা গত সপ্তাহের শেয়ার বাজারের চালচিত্র জানলাম। এবার আমরা শেয়ার বাজারের পর্যালোচনা তুলে ধরব। আজকে এই বিষয়ে পর্যালোচনা তুলে ধরার জন্য আমাদের সাথে রয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অফ রিসার্চ সেলিম আফজাল শাওন। শুরুতেই আমরা সেলিম আফজাল শাওন সম্পর্কে জেনে আসি। জনাব সেলিম আফজাল শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে BBA এবং MBA ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি তিনি একজন CFA চার্টার্ড হোল্ডার। বর্তমানে তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের গবেষণা প্রধান। পুঁজিবাজার, বিশ্বব্যাংক, কর্পোরেট উপদেষ্টা এবং ক্রেডিট রেটিং সহ 14 বছর ধরে আর্থিক শিল্পে কাজ করছেন। এর পাশাপাশি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। সেলিম আফজাল শাওন, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি জানেন যে শেয়ার বাজার
একটা পরিবর্তনের হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে এখন। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ তার 20টি ব্রোকারেজ হাউসকে পুরস্কৃত করেছে, যার ভিত্তি হচ্ছে লেনদেনের পরিমাণের উপরে। এবং তারা বলছে যে এই 20টি ব্রোকারেজ হাউসেই পুরো বাজারের লেনদেনের 50% নিয়ন্ত্রণ চালিয়েছে। নিয়ন্ত্রণ শব্দটা না বলে আমরা চালিয়েছে বলতে পারি। এই যে বাজারে যে এখন যে লেনদেন চলছে এবং বিনিয়োগকারীরা যে এই যে লেনদেনের সাথে সম্পৃক্ত আছে, আপনি তো এই বিষয় নিয়ে গবেষণা করছেন নিয়মিত প্রতিদিনই। তো বিনিয়োগকারীর আচরণের ক্ষেত্রে আপনার পর্যালোচনাটা কি? এটা মার্কেটের জন্য একটা পজিটিভ ডেভেলপমেন্ট। ব্রোকারেজরা লাইক এভরি আদার ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি দে আর এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইট। যদি এভাবে ব্রোকারেজদেরকে রিকগনাইজড করা হয়, আমি মনে করি এটা একটা হেলদি কম্পিটিশন তৈরি করবে। বিকজ বলা হলো যে এই যে 20টা ব্রোকারেজ আপনি বললেন যে প্রায় 50% লেনদেন তাদের মাধ্যমে হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রিতে মোর দেন এ ফিউ হান্ড্রেড ব্রোকারেজ হাউস অলরেডি আছে। সো 20 জন পেল, বাকিরা তো এখনও সামনে আসতে পারেনি। বাট এই ধরনের হেলদি একটা কম্পিটিশন আসলে ব্রোকারেজগুলোর মধ্যেও একটা ভালো একটা ব্যবসায়িক মনোভাব তৈরি হবে, যেটা ওভারঅল মার্কেটের জন্য ভালো। আর স্টক মার্কেট এটা যেমন ইনভেস্টমেন্টের অপরচুনিটি দেয়, এটার অন্যতম ইম্পর্ট্যান্ট একটা ফাংশন ছিল লিকুইডিটি প্রোভাইড করা। আপনি একটা বিনিয়োগ করেছেন, আপনি চাইলেই বিক্রি করে এই টাকাটা নগদ করতে পারেন, অন্য কোথাও নিতে পারেন বা আর কিছুতে বিনিয়োগ করতে পারেন। তো ফ্লোর প্রাইস রেগুলেশনের কারণে গত বছর এখানে লিকুইডিটির একটা ভালো অভাব ছিল। অনেক বিনিয়োগকারী চাইলেও শেয়ার বিক্রি করতে পারেননি, কারণ বাজারে ক্রেতার সংকট ছিল। তো যখন ফ্লোর প্রাইস রেগুলেশনটা উঠলো, ন্যাচারালি বাজারে লিকুইডিটি ফেরত আসা শুরু করলো এবং আমরা এটারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই লিকুইডিটিটা কোথা থেকে আসলো হঠাৎ করে? এটা বাজার, সো লেনদেনে দুটো পক্ষ থাকবেই। তো ফ্লোর প্রাইস রেগুলেশন পরপর যে জিনিসটা হচ্ছে, যেই শেয়ারটা প্রাইস মুভ করতে পারতো না, তার মূল্য নির্ধারণ করার ব্যবস্থাটা কিছুটা আটকে গিয়েছিল, সেটা ওপেন হয়ে গেল। তো যিনি বিক্রি করতে চান তার শেয়ারটা এখন তিনি চাইলে আরেকটু কমে বিক্রি করার একটা অফার দিতে পারেন। তেমনি যখন বাজারে লেনদেন হচ্ছে না, আপনি কি আপনার নগদ টাকাটা সেখানে দিতে চাইবেন? আমি মনে করি বেশিরভাগ বিনিয়োগকারী চাইবেন না। সো যাদের হাতে ধরেন নগদ অর্থ ছিল বা বিনিয়োগ করার মতো সম্পদ ছিল, তাদের সবাই গত বছর বা এই পিরিয়ডটা ইনভেস্ট করেননি। বাট তারা যখন দেখলেন যে এখন ফ্লোর প্রাইস উঠে গেছে, উনি চাইলে একটু আকর্ষণীয় দামে কিনতে পারবেন, একটা বার্গেন যেটা আমরা বলি। তো সেক্ষেত্রে তাদের তরফ থেকে একটা আগ্রহ। সো ওভারঅল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুই দিকেই মানে কাজ করার জায়গা আগেই ছিল, ইট জাস্ট ওক আপ। এই যে বিনিয়োগকারীরা বাজারে আসতে শুরু করলো এবং বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে, তো সেখানে দেশি বিদেশি বিনিয়োগকারী দু ধরনের বিনিয়োগকারী আছে। তো আমরা যদি একটু বিদেশি বিনিয়োগকারী সম্পর্কে জানতে চাই যে তারা আসলে আমাদের বাজারে কখন কিভাবে আচরণ করে, সেই বিষয়ে যদি আমরা একটু তথ্য জানতে চাই। আচ্ছা, তো এক্ষেত্রে আমার প্রথমে বলতে হয় ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজ প্রায় 20 বছর ধরে ফরেন ইনভেস্টরদেরকে লার্জলি ক্যাটার করে যাচ্ছে এবং এখনও বিদেশি যে বিনিয়োগকারী তাদের সিংহভাগ আমাদের মাধ্যমেই এই মার্কেটের লেনদেন করেন। তো এক্ষেত্রে আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে লম্বা সময় ধরে তাদের কাজ করার জন্য। তো মোটা দাগে আমাদের মার্কেটটাকে তারা চিন্তা করেন হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে। ইউএসের মার্কেটের মতো ডেভেলপড মার্কেট না, বা ধরেন ইমার্জিং ইকোনমি যেগুলো আছে ইন্ডিয়া, এই কাতারও আমরা পড়ি না। আমাদের মার্কেটকে ধরা হয় যে আমাদের এখানে অপরচুনিটি আছে, কিন্তু মার্কেটটা অতটা ডেভেলপ না, এখানে রুলস অ্যান্ড রেগুলেশনে কাজ করার জায়গা আছে, লিকুইডিটির ইস্যু থাকতে পারে। এইসব মার্কেটে ফরেনাররা যখন আসেন, তারা জেনে বুঝে রিস্কটা বুঝেই আসেন এবং তারা চান এমন কোনো ক্ষেত্রে ইনভেস্ট করতে যেখান থেকে তারা দেখতে পাচ্ছেন যে লম্বা সময় ইনভেস্ট করা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু তারা লম্বা সময়ের জন্য আসেন, এখানে শুধু শেয়ার বাজারের পরিস্থিতি তাদের বিনিয়োগ সিদ্ধান্তে একক ভূমিকা রাখেন। এখানে একটা দেশের সামগ্রিক পরিস্থিতিও যুক্ত হয়। আমার মতো তো আরও ফ্রন্টিয়ার মার্কেট এবং ইমার্জিং মার্কেট আছে, সেখানকার পরিস্থিতি যুক্ত হয়। তো তারা ওভারঅল কনসিডারেশন করেন এবং বিনিয়োগের নর্মাল নিয়ম অনুযায়ী তারা এসেছেন, আবার কখনো কখনো প্রফিট সহ কিছুটা ফান্ড উইথড্র করেছেন, আবার এসেছেন। ইটস এ সাইকেল। কিন্তু আমাদের বাজারটা একটু ভিন্ন বাজার, কারণ সেটা হচ্ছে রিটেল বেসড বাজার। প্রায় আমাদের মেজরিটি হচ্ছে রিটেল ইনভেস্টার্স। এটা কি ঠিক? মেজরিটি আমি মনে করি না রিটেল ইনভেস্টর, বাট হ্যাঁ, আমাদের এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা বড় অংশ আছেন এবং এইখানে বিনিয়োগে আপনি যদি ইনভেস্ট করতে চান, আপনি চাইবেন কাজটা যে সবচেয়ে ভালো করে তার মাধ্যমে কাজটা করতে। আপনি যদি আয় উপার্জনে ব্যস্ত থাকেন, আমি ন্যাচারালি বিলিভ করবো যে আপনি সেটা আবার বিনিয়োগ কীভাবে করতে হয়, কীভাবে ম্যানেজ করে, সেই সময়টা আপনার হাতে থাকবে না, বা থাকলেও যিনি ফুল টাইম কাজ করে তার সমান থাকবে না। আগামী দিনের জন্য বিনিয়োগকারীরা কিভাবে তারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে বলে আপনার মনে হয়? কেউ আসেন আপনার বিনিয়োগটা
5 বছরের জন্য রেখে দিতে। আমি 5 বছর রাখবো, আমার এই অ্যাসেটটা গ্রো করবে, আমি একটা সাবস্টেনশিয়াল রিটার্ন নিয়ে যাব। আবার কেউ আসেন যে আচ্ছা আমি টাকাটা এখনই দিব, যত দ্রুত সম্ভব টাকাটা ডাবল হবে এবং আমি এখান থেকে চলে যাব। একজন বিনিয়োগকারী যদি আপনি হন, আমার প্রথম কথা হচ্ছে আপনি চিন্তা করুন আপনি আসলে কী করতে চান। পুঁজিবাজার একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে কোনো শেয়ারের প্রাইস যেমন উঠতেও পারে নামতেও পারে। আপনি যদি 10% রিটার্ন নেওয়ার জন্য রাজি থাকেন, আশা করেন, এটার এগেনস্টে কতটুকু রিস্ক নিতে হবে, কতটুকু প্রাইস পড়ে যেতে পারে, এই বেসিক চিন্তাটা কিন্তু আপনার থাকা লাগবে। তো রিস্কের জায়গাটাতে আমি যেটা মনে করি, পার্টিকুলারলি উইথ আওয়ার রিটেল ইনভেস্টর্স, দে আর নট কেয়ারফুল এনাফ। আপনি যদি বিনিয়োগ করার জন্যই আসেন, আপনি এটা সুফলটা কিছুদিন পরে বুঝতে পারবেন। তাহলে কি দাঁড়ালো, এই যে আপনি এতদিন যাবৎ গবেষণা করছেন এবং আমাদের বিনিয়োগকারীরা বাজার সম্পর্কে আগ্রহ অনেক বেশি, সেই ক্ষেত্রে এই বাজারের ভিত শক্তিশালী করার জন্য কার কি করণীয় আছে বলে মনে করেন আপনি? লিস্টেড সিকিউরিটির সংখ্যা খুবই কম। আমাদের বাংলাদেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা 40,000-এরও বেশি, আমি কোনো একটা মিডিয়া আর্টিকেলে পড়েছিলাম। বাট আমার পুঁজিবাজারে হচ্ছে 400 কোম্পানির মতো রাফলি। আমাদের যে ভালো কোম্পানিগুলো বড়, সেগুলোকে মার্কেটে নিয়ে আসলে একটা সাপ্লাই সাইডে খুব বড় একটা ভূমিকা আনবে, এটা 1। 2, আমি মনে করি ডিমান্ড সাইডে আমাদের ইনভেস্টরদেরকে মোর এডুকেটেড করা, পার্টিকুলারলি রিটেল সেগমেন্ট, এখানে একটা জায়গা আছে। আমাদের ইনস্টিটিউশনগুলোর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের একটা ব্যাপার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর আলোচনা করার জন্য। বিশেষ করে বিনিয়োগকারীরা আমরা আশা করি এখান থেকে অনেক কিছু পাবেন, যেগুলো তাদের বিনিয়োগ সিদ্ধান্তে কাজে লাগবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ সেলিম আফজাল শাওনের কাছ থেকে শেয়ার বাজারের বিশ্লেষণ শুনছিলাম। এখন আমরা সম্ভাবনাময় ইলেকট্রনিক শিল্প নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের বাজারে দেশি এবং বিদেশি কোম্পানিরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করে থাকে এবং আমাদের যারা উৎপাদনকারী আছে তারাও বিদেশের বাজারে আমাদের ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে থাকে। তো এই পরিস্থিতিতে আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য রয়েছেন ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ লোকমান হোসেন আকাশ। শুরুতে আমরা মোহাম্মদ লোকমান হোসেন আকাশ সম্পর্কে জেনে আসি। মোহাম্মদ লোকমান হোসেন আকাশ ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। ব্যবসায় প্রশাসন থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিজনেস কমিউনিকেশন বিষয়ে পড়াশোনা করেছেন। প্রায় 12 বছর দেশে এবং বিদেশে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে চাকরি শেষে ব্যবসায় নেমেছেন প্রায় 9 বছর। 2021 সালের জানুয়ারি মাসে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড নামে কোম্পানি গঠন করেন গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি। এতক্ষণ আমরা লোকমান হোসেন আকাশ সম্পর্কে জানলাম। লোকমান হোসেন আকাশ, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনি দীর্ঘদিন যাবৎ এই শিল্পের সাথে জড়িত এবং এই শিল্পের স্থানীয় এবং বিদেশে সম্প্রসারণটা আপনি দেখেছেন। তো আমাদের এই শিল্পের বর্তমান চিত্রটা কি? এই শিল্পের হিস্ট্রি অ্যাকচুয়ালি লাস্ট 17 বছরের। তো লাস্ট 17 বছরের মধ্যে বলা যায় যে লাস্ট 14 বছর পর্যন্ত ছিল এই সেক্টরটা পুরোপুরি আমদানি নির্ভর একটা সেক্টর। এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটা পুরোটাই আমদানি নির্ভর ছিল 2010 সাল পর্যন্ত। আমি বাংলাদেশে প্রথম রপ্তানি শুরু করি ইলেকট্রনিক্স পণ্য। প্রথম শুরু হয় ফ্রিজ দিয়ে, এরপর এয়ার কন্ডিশনার, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্সেস, এবং আমি 2015 সাল পর্যন্ত একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম। তো বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে। তো ওই সময় পর্যন্ত প্রায় আমি 18টি দেশে রপ্তানি করে দিয়ে আসছি। এবং আমি যেটা দেখেছি যে গার্মেন্টসের এই ট্রেডিশনাল ইন্ডাস্ট্রির পরে, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উনি সবসময় যেটা একটা বিকল্প শিল্প, অর্থাৎ বিকল্প রপ্তানি খাতকে রপ্তানি শিল্প খুঁজছেন, সেটা কিন্তু ইলেকট্রনিক শিল্প। আর এটার সাথে সিমিলারিটি রেখে আপনি যদি কম্পেয়ার করেন যে গ্লোবাল হিস্ট্রিটা কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি, যেমন একসময় কিন্তু ইউরোপে গার্মেন্টস হতো, আমেরিকাতে গার্মেন্টস হতো, সেখান থেকে জাপানে ডাইভার্ট হলো, কোরিয়াতে হলো, চায়নাতে হলো, থাইল্যান্ডে হলো, বাট সেখান থেকে কিন্তু আবার তারা ইলেকট্রনিক্সে গেল। সেই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে।
বাংলাদেশ, ইন্ডিয়া, আপনি দেখেন রিসেন্টলি যে ইন্ডিয়াতেও কিন্তু আপনার আইফোনের একটা ইন্ডাস্ট্রি হচ্ছে বা হয়েছে। অর্থাৎ এই যে সারা ওয়ার্ল্ডের যে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল যে একটা শিফটিং, এই শিফটিংয়ের সাথে কিন্তু আমরা এখন কোঅপ করেছি। তো ইতিমধ্যে বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি হয়েছে এবং আমরা সম্প্রতি আমেরিকান গুগল এলএলসির সাথে একটা অফিসিয়াল পার্টনার হিসেবে, সেটা হচ্ছে যে গুগল টিভি উৎপাদনকারী একজন অ্যাফিলিয়েটেড পার্টনার হিসেবে আমরা নিবন্ধিত এবং বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমরা উৎপাদন করছি এবং সারা বিশ্বে কিন্তু আমরা এটা এক্সপোর্ট করতে পারবো। তাহলে কি অন্যদের সাথে আপনারা ভিন্ন কিছু নিয়ে আসছেন? জি জি, অবশ্যই। তফাৎটা কি? আমাদের মেইন তফাৎ হচ্ছে যে আমরা টেকনোলজি ওরিয়েন্টেড, অর্থাৎ এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে দুই ভাগে বিভক্ত। অ্যাকচুয়ালি হচ্ছে ট্র্যাডিশনাল, যেটা আমরা চাইনিজ বলি, আরেকটা হচ্ছে হাইটেক বেস, যেটা হচ্ছে সেমিকন্ডাক্টরকে বা চিপস সেক্টরকে করে মানে অ্যাডপ্ট করে, অর্থাৎ হাই টেকনোলজিটা প্রোডাক্টে লঞ্চ করাই হচ্ছে আমাদের এই বিশেষত্ব। এবং আমরা বলা যায় যে টেকনোলজিটা অ্যাডপ্ট করেছি, সারা ওয়ার্ল্ডের যদি আপনি লিডিং কয়েকটা কোম্পানির কথা বলেন, তার সাথে কম্পিট করার মতো যথেষ্ট ক্যাপাসিটি এবং টেকনোলজি আমাদের আছে। তো সাধারণ মানুষের কি সেটা কেনার সক্ষমতা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো আমাদের এখানে দেখেন যে বিদেশি ব্র্যান্ডগুলো যখন এদেশে আসতো, সাপোজ একটা 86 ইঞ্চি টিভি বাংলাদেশে প্রায় 4 লাখ টাকার নিচে কোনো কিন্তু 86 ইঞ্চি বা 86 ইঞ্চি টিভি নেই। সেখানে ভিস্তা মাত্র 2 থেকে 2.5 লাখ টাকা একটা 86 ইঞ্চি টিভি দিচ্ছে। এবং ওই যে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আপনার 4 লাখ বা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা নিয়ে নিচ্ছে, তার চেয়ে কিন্তু আমাদের ভিস্তা টিভির স্পেসিফিকেশন, কোয়ালিটি কোনো অংশেই কম নয়। তারা যেহেতু গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ মার্কেটে আছে, সে কিন্তু হাই মার্জিন করছে, হাই প্রফিট করছে। বাট আমরা যেটা দেখছি যে আসলে সেম টেকনোলজি দিয়ে আমাদের এখানে উৎপাদন সম্ভব এবং গ্র্যাজুয়ালি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা স্ট্রং করেছি। আমাদের ভ্যালু অ্যাডিশন ডে বাই ডে বাড়ছে, সফটওয়্যার বা টেকনোলজিতে হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন বাড়ছে। অর্থাৎ ডে বাই ডে কিন্তু আমাদের এই টেকনোলজিটা আরও বেশি ফ্লোরিশ হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি। আমরা টেলিভিশনের বাইরেও তো অন্যান্য প্রোডাক্টও করছি। রাইট, আমরা অন্যান্য প্রোডাক্টও করছি। আমরা সম্প্রতি মিক্সার গ্রাইন্ডার, হোম অ্যাপ্লায়েন্সেসের মধ্যে আপনার রাইস কুকারও করেছি। আর এয়ার কন্ডিশনার আমরা সম্প্রতি অ্যাসেম্বলিং শুরু করেছি এবং আমরা ফুল ফেজে ম্যানুফ্যাকচারিংয়ে যাচ্ছি। অলরেডি একটা রপ্তানিমুখী একটা ইন্ডাস্ট্রি আমরা কাজ শুরু করেছি এবং আশা করা এই বছরের মধ্যেই আমরা সেখানে রপ্তানিমুখীর যে পণ্যগুলো হবে সেটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ এক্সপোর্ট বাজারে যে কোনো ব্র্যান্ডের সাথে কম্পিট করে আমরা সেই মার্কেটে মানে বাজারজাতকরণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। স্থানীয় বাজারে অনেকেই উৎপাদন করছেন ইলেকট্রনিক্স পণ্য। জি, তো তাদের সাথে তো আপনাদের একটা তফাৎ আছে, টেকনোলজিক্যালি তফাৎ আছে। তাদের অবস্থাটা কি? তারা নিজেদের মধ্যে কি ধরনের প্রতিযোগিতার মধ্যে আছেন? জি, আসলে এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে টোটাল একটা দূরদর্শী এবং টেকনোলজিক্যাল একটা ব্রেনের ইন্ডাস্ট্রি। এখানে গার্মেন্টস বা ট্রেডিশনাল অন্যান্য সেক্টরে আপনার টাকা হইলেও আপনি মেশিন কিনে লোকজন আছে, আপনি প্রোডাকশন করলেন তা না। এখানে আপনাকে মেধা খাটাইতে হবে, R&D করতে হবে। অর্থাৎ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটা কিন্তু ডিফারেন্ট এবং এটা মার্কেটিংটাও ডিফারেন্ট। এটা গার্মেন্টস যেমন জাস্ট আপনি একটা গার্মেন্টস সেল করতেছেন, অন্য ব্র্যান্ডের ট্যাগ সেল করতেছেন, জাস্ট আপনার হয়তো একটা কেয়ার লেভেল বা একটা লেভেল যাচ্ছে, লেভেলে আপনার মেড ইন বাংলাদেশ যাচ্ছে। আর আমি যখন আমার টেকনোলজিক্যাল প্রোডাক্টটা গ্লোবালি এক্সপোর্ট করব, আমি কিন্তু আমার ব্র্যান্ডকে এক্সপোর্ট করব, আমি আমার বাংলাদেশকে এক্সপোর্ট করব। যেমন আজকে একটা ব্র্যান্ডের কথা বলি, সনি মানে কিন্তু জাপান সবাই জানে, বা স্যামসাং মানে কিন্তু কোরিয়া সবাই জানে। তো সেরকম আমরা যদি এই ভিস্তা পণ্যটা যখন সারা বিশ্বে আমি এক্সপোর্ট করব, তখন কিন্তু সারা পৃথিবীর মানুষ বলবে যে ভিস্তা মানে বাংলাদেশ। অর্থাৎ আমি আমার ব্র্যান্ডকে, আমার দেশকে আমি কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে সুযোগটা পাবো, এটা কিন্তু এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে সম্ভব, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে সম্ভব, এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সম্ভব। সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের যে অন্যান্য যারা এই শিল্পের সাথে উৎপাদন করছে শিল্পের পণ্য, তাদের বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থা আসলে অনেকেই আমি যেটা বলেছি যে অনেকের টাকা আছে বাট মেধা নাই, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মেধা। কারণ টাকা আস্তে আস্তে আসবেই। একসময় দেখেন যে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ছোট ছিল। এই ইন্ডাস্ট্রিতে যারা আজকে একটু বড় হয়েছে সবাই কিন্তু ছোট থেকে শুরু করেছে। তো ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে আপনার কম্পিটিশন আসবে, তবে আমরা যেটা মনে করি যে আমরা টেকনোলজি R&Dতে প্রচুর সময় দিচ্ছি এবং হিউজ ইনভেস্টমেন্ট করছি এবং এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ভালো। দেশেও বিশাল একটা মার্কেট, প্রায় 45,000 কোটি টাকার মার্কেট আমাদের ডোমেস্টিক মার্কেট, এবং আগামী 45,000 কোটি টাকার মার্কেটের মধ্যে আমরা নিজেরা কতটুকু
দখল করেছি আর কতটুকু বিদেশি পণ্য আমদানি পণ্য দিয়ে চালাচ্ছি? আচ্ছা, বর্তমানে অলমোস্ট প্রায় 80%ই কিন্তু আমাদের লোকাল ব্র্যান্ড দখল করে রেখেছি, 20% বিদেশি ব্র্যান্ডগুলো আছে। তবে আমরা আশা করি যে আগামী নেক্সট 5 থেকে 10 বছরের মধ্যে মোর দ্যান 90% আমাদের লোকাল ব্র্যান্ড এখানে ডমিনেট করবে। এবং শুধু ডমিনেট না, এখান থেকে আবার আমরা গ্লোবালিও চলে যাব, গ্লোবালি অনেক ব্র্যান্ড ইন্টারন্যাশনালি ভালো পজিশনে যাবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টের রেঞ্জ তো অনেক বড়, আমরা কি পুরো রেঞ্জে কাজ করতে পারছি? হ্যাঁ, অবশ্যই। দেখেন, যেমন হচ্ছে যে একটা টিভিতে আপনার মাদারবোর্ড লাগে, র্যাম লাগে, রম লাগে, প্যানেল লাগে, আইসি, স্পিকার, অর্থাৎ এগুলো কিন্তু এই জাতীয় র ম্যাটেরিয়ালস দিয়ে বা কম্পোনেন্টস দিয়ে অনেক ধরনের প্রোডাক্ট করা যায়। যেমন আমি টিভিতে যে ধরনের কম্পোনেন্টস বা আমার ম্যাটেরিয়ালস লাগে সেই ধরনের কম্পোনেন্টস দিয়ে আমি ল্যাপটপ তৈরি করতে পারবো, ট্যাব তৈরি করতে পারবো, মোবাইল ফোন তৈরি করতে পারবো, ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড তৈরি করতে পারবো, ডিসপ্লে প্যানেল তৈরি করতে পারবো, ডিসপ্লে বোর্ড তৈরি করতে পারবো, অর্থাৎ অনেক ধরনের প্রোডাক্ট। অর্থাৎ এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা আজকে সবাই যেটা বলি যে ডিজিটাল বাংলাদেশ, সামনে স্মার্ট বাংলাদেশ। দেখেন, স্মার্ট বাংলাদেশের এই রিফ্লেকশন বা আপনার প্রতিচ্ছবি কিন্তু দেখতে হবে আপনাকে কিন্তু ডিজিটাল ডিভাইসের মাধ্যমেই। আপনি সফটওয়্যার যাই করেন না কেন, এটা তো আপনাকে উপভোগ করতে হবে, দেখতে হবে। সেই ডিভাইসটাই কিন্তু ইলেকট্রনিক্স পণ্য। ইলেকট্রনিক্স পণ্য অর্থাৎ হার্ডওয়্যার ছাড়া কোনো সফটওয়্যারই কিন্তু কাজে আসে না। কারণ আপনি যদি হার্ডওয়্যার দিয়ে ইউজ না করতে পারেন, আপনার সফটওয়্যার করতেও লাভ নাই। যার জন্য এই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিটা সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি। এবং আপনি জেনে অবাক হবেন যে সারা বিশ্বে এই ইলেকট্রনিক্স বা এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি প্রায় $7 ট্রিলিয়ন। ইটস এ ভেরি বিগ মার্কেট। এবং এর মধ্যে শুধু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হচ্ছে প্রায় $1 ট্রিলিয়ন। অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের কন্ট্রিবিউশন বলা যায় নাই। আমরা গার্মেন্টসে ওয়ার্ল্ডে 2nd পজিশনে আসছি, বাট এই সেমিকন্ডাক্টরে হয়তো আমরা সারা বিশ্বে যে 210টার মতো যে দেশ আছে সেখানে হয়তো আমরা এই 100 সিরিয়ালের মধ্যেও নাই। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইমপ্রুভ করতে হবে, যার জন্য এই ইন্ডাস্ট্রিতে আমাদের অ্যাটেনশন দিতে হবে, এই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ বাড়াতে হবে, সরকারের সাপোর্ট দিতে হবে। এবং বিশেষ করে আমরা যেটা জানি যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আসলে শুধু এই লোকালি এই বাণিজ্য মেলা বা এই হাট বাজারের মেলা করে লাভ নাই। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিদেশে পণ্য রপ্তানি করছি, জি, বিদেশে তো অন্যান্য পণ্য আছে, অন্যান্য দেশের পণ্য আছে, সেখানে কেন আমাদের পণ্য তারা কিনে? প্রথমত কিনবে হচ্ছে আমাদের কোয়ালিটিটা। আর এখন যে টেকনোলজি, এটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড সেল হয়। অর্থাৎ আজকে স্যামসাং যে মোবাইলটা সেল করে সারা বিশ্বে, এটা কিন্তু অপারেটিং সিস্টেম গুগলের, আমেরিকার। আবার সনি যে টিভিটা এখন সেল করে সারা বিশ্বে, এটার অপারেটিং সিস্টেম কিন্তু আমেরিকা। অর্থাৎ মূল অপারেটিং সিস্টেম কিন্তু আমরা গুগল। আর একটা জিনিস হচ্ছে, যেমন আপনি ল্যাপটপ চালান বা কম্পিউটার চালান, এগুলো কিন্তু সারা বিশ্বের কিন্তু অপারেটিং সিস্টেমটা সেম। উইন্ডোজ দিয়ে আমাদের চালাতে হয় বা ওরাকল দিয়ে চালাতে হয়। তো এখানে আপনার মোবাইলেও কিন্তু তাই, যে আমাদের অ্যান্ড্রয়েড দিয়ে চালাতে হয়। অর্থাৎ টেকনোলজি কিন্তু এখন একটা হাবের মধ্যে চলে আসছে। এইখানেই কিন্তু আপনার নতুন মডিফিকেশন হচ্ছে। কোর টেকনোলজি কিন্তু অলমোস্ট এভরিওয়ান। প্রতিযোগিতাটা কোথায়? প্রতিযোগিতা হচ্ছে যে আপনার ব্র্যান্ডিং এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন, আর সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি কতটা মুভ করতে পারবেন। ডিপেন্ডস অন দ্যাট আপনি কিন্তু এই গ্লোবালি একটা পজিশনে চলে যাবেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ লোকমান হোসেন আকাশ। জি, আপনাকেও ধন্যবাদ। আমিও চাই দেশ ডেভেলপ করুক। এই দেশ যদি শিল্পে সমৃদ্ধ না হয়, আমরা কখনোই সমৃদ্ধ হতে পারবো না। অবশ্যই আমাদের এই টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিতে সমৃদ্ধ হতে হবে। আমরা এতক্ষণ সম্ভাবনাময় ইলেকট্রনিক শিল্প নিয়ে আলোচনা করছিলাম। ভিস্তা ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ লোকমান হোসেন আকাশ আমাদেরকে অনেক তথ্য দিলেন, যেগুলো আমরা এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত আছে এবং আমার নীতি নির্ধারক যারা আছে তারা বিবেচনায় নেবেন বলে আশা করি। আজকের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম শেয়ার বাজারের চালচিত্র এবং বিশ্লেষণ দিয়ে, এবং পরবর্তীতে আমরা সম্ভাবনাময় ইলেকট্রনিক শিল্পের আলোচনায় বিস্তারিত আলোচনা করলাম। আমরা আশা করি দুটো আলোচনা থেকে যেসব তথ্য এবং বিশ্লেষণ আপনারা পেলেন সেগুলো আপনাদের কাজে লাগবে। আপনাদেরকে অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।